আমরা আমি আমাদের বইটা একটু পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছিলাম। সো সেখানে আমরা দেখছিলাম যে আমাদের আমরা সেখানে দেখছিলাম যে আমরা যদি কিছু ক্ষেত্রে কিছু ইকুয়েশন পাবো, এটার অনেকগুলো নাম থাকে, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলি আমরা অনেক ক্ষেত্রে এটাকে। আমি একটু পেজটা একটু বের করে নিই, এটা আমাদের বইটা দেখাতে পারলে আমার জন্য বেটার হবে। সো সেখান থেকে আমারও করতে ইজি হবে এবং আমার বোঝাতেও সুবিধা হবে। এই যে নাম্বার সেকশনে যেটা আছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন গুলো আপনাদের আমি যে পিডিএফটা শেয়ার করেছি এটার পেজ 18 যেটাকে আমি বলছি, সেখান থেকে হচ্ছে কি আমরা এটা পাবো। তো আমাদের যেটা হবে যে এখানে যখন আমরা আসলে করতে যাব, দেখেন এখানে আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি 3x³ প্লাস হচ্ছে গিয়ে 3x³ মাইনাস 5x² প্লাস 2, আমরা এরকম একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি এবং এটাকে আমাকে পরবর্তীতে আপনার হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করতে বলেছে। এরকমই হচ্ছে একটা বিষয়। তো এখানে আমরা যখন ডিফারেন্সিয়েট করতে যাচ্ছিলাম, মজার বিষয়টা এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটাকে যখন আমরা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করে নিয়ে আসলাম, আমি অবশ্যই জিনিসটা বুঝিয়ে বলবো, আপাতত জাস্ট হচ্ছে গিয়ে এখানে বইটা দেখাচ্ছি, আগে একটু বোঝার চেষ্টা করছি যে এখানে কি হচ্ছে, এই জন্য হচ্ছে এটা। এখানে যখন আমরা ডিফারেন্সিয়েশনটা করছি আমরা দেখতে পেলাম যে আহ এখানে আমাদের হচ্ছে গিয়ে যে ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করার পর যে ইকুয়েশনটা আমরা এখানে অ্যারাইভ হচ্ছে, সেটাকে মনে হচ্ছে চাইলে আমরা আবার ডিফারেন্সিয়েট করতে পারি। আপাতত যদি মোটামুটি আমি যতটুকু বুঝি অতটুকুও যদি থাকে, তো সেখানেও যদি দেখেন যে এটাকে আমি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করে আমার অ্যান্সারটা আসছে 9x² মাইনাস 10x এরকম। যদি একটু এখন আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করে অ্যান্সার এরকম আসবে। এখন দেখেন অ্যান্সার আমার যেটাই আসুক, আমার কিন্তু এটাই মনে হচ্ছে যে if we want we can differentiate this equation again. Even after the second time differentiation, the answer we got, we can differentiate this equation again and again. এরকম অনেক ক্ষেত্রেই হয় যে একটা ইকুয়েশনকে আমরা several time differentiate করতে পারি। Now the question is how many times we can differentiate a simple equation. Actually, it depends on the highest power of that equation. So for example, in this equation, x base and the highest power is 3q, which means 3. So যে highest powerটা থাকবে সেটার সাথে আপনি 1 যোগ করবেন। So highest power 1 যোগ করলে কত হচ্ছে 3 plus 1 is equal to 4. So এই ইকুয়েশনটাকে চাইলে আপনি 4 টাইম ডিফারেন্সিয়েট করতে পারেন। 4 বার আমি এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করতে, এরপর আর এটাকে ডিফারেন্সিয়েট করা যাবে না। যদি এটার হাইয়েস্ট পাওয়ার হতো সাপোজ 7, তাহলে এটাকে 7 প্লাস 1 দ্যাট মিন্স আমি 8 টাইম এটাকে ডিফারেন্সিয়েট করতে পারতাম। তো এরকম একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, সেই ইকুয়েশনটাকে আমি কতবার ডিফারেন্সিয়েট করতে পারবো, ইট টোটালি ডিপেন্ডস অন দ্য হাইয়েস্ট পাওয়ার ইট গট। সো এটার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এরকম আমরা কিছু ইকুয়েশন পাবো যেটাকে আমরা বেশ কয়েকবার চাইলে ডিফারেন্সিয়েট করতে পারবো। এই যে একটা ইকুয়েশনকে একবার না বহুবার ডিফারেন্সিয়েট করছি বা স্টেপ বাই স্টেপ ডিফারেন্সিয়েট করছি, এই প্রসেসটাকেই আমি বলছি হচ্ছে কি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা স্টেপ বাই স্টেপ ডিফারেন্সিয়েশন। এটার অনেকগুলো নেম আছে, এখানে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলে। আমি যখন আমার অনার্স লেভেলে পড়েছি তখন এটাকে আমরা স্টেপ ডিফারেন্সিয়েশন বলতাম। আই ফরগট আমি যখন ইভেন আমি এইচএসসি লেভেলে আমাদের এটা না, এইচএসসি লেভেলে এটা ছিল না, সরি। তো ওখানে এটার নাম কি ছিল এটা তো শিখে, যেহেতু ওখানে আমি শিখিনি মনে, কিন্তু আমার অনার্স লেভেলে যখন আমি এটার উপরে আমাদের স্টাডি ছিল, আমরা এটাকে স্টেপ ডিফারেন্সিয়েশন বলতাম। সো এখানে এটার নাম আছে সাকসেসিভ, বোথ আর সেম থিং। সো আপনি যদি আগে থেকে এটা সম্পর্কে আইডিয়া রাখেন এবং ডিফারেন্ট নেমে জানেন, there is no problem, সেম জিনিসটাই আমরা কিন্তু এখানে কাজ করছি। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এইভাবে দেখা যাবে যে আমরা একটা ইকুয়েশনকে বহুবার ডিফারেন্সিয়েট করবো, এটাকে আমরা স্টেপ ডিফারেন্সিয়েশন বলবো, এবং সেটাই এখন কিভাবে করব আমরা
সেটাতে যাব। সো এটার জন্য আমাকে একটু টাইম অ্যালাউ করতে হবে, বিকজ আমি আমার অ্যানাদার ডিভাইস দিয়ে হচ্ছে গিয়ে আপনাদের সাথে কানেক্টেড হব। আমরা মোবাইল ইয়াতে যাব। আমি আমার যদি বলেছি যে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে হচ্ছে এটা কাজটা করতে পারি না। তো এর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, তালহা রহমান আপনি ঘুমায় যাচ্ছেন, আপনি ঘুম থেকে উঠে ক্লাসে বসেন। সবাইকে আমি টাইম দিলাম, খাতা কলম নিয়ে বসতে হবে এবং আজকে ক্লাসে যে লেকচারটা কালেক্ট করছে। কিছু একটা হয়েছে, আমার চোখটা পুরো ফুলে আছে। আচ্ছা ঠিক আছে। সো যেটা বলছিলাম, আজকে ক্লাসটার লেকচার কালেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পার্ট আমি করাবো এবং আপনি আমার ক্লাসে লেকচার কালেক্ট করছেন কিনা এটা আমি আজকে আপনাদের কাছ থেকে নিব। অর্থাৎ এটার একটা কোনো না কোনো ওয়েতে আপনাদের কাছ থেকে আমি সেটা কালেক্ট করব। সেটা কিভাবে করবো সেটা ক্লাস শেষে বলবো। আপাতত রিকোয়েস্ট করলাম যে লেকচারটা যেটা আমরা আজকে কালেক্ট করি। সো আমরা চলে যাচ্ছি স্টেপ ডিফারেন্সিয়েশনে। তো স্টেপ ডিফারেন্সিয়েশন আমি যেটা বারবারও বলছিলাম যে স্টেপ ডিফারেন্সিয়েশন আমরা যেটা করছিলাম যে আমি বলছিলাম যে আমরা একটা ইকুয়েশনকে কয়েকবার ডিফারেন্সিয়েট করব। সো সে ফর এক্সাম্পল আমি এটা এখন না তুললেও হবে, আগে বুঝে নিব, তারপর আমরা ম্যাথস করব। সো সে ফর এক্সাম্পল আমি বইয়ের ইকুয়েশনটা লিখলাম, যেমন আমার বই লেখা ছিল হচ্ছে 3x কিউব প্লাস ধরেন আছে 10x স্কোয়ার, এরকম লেখা আছে। এরকম একটা ইকুয়েশনকে আমাকে বললো যে স্টেপ ডিফারেন্সিয়েট করতে। এবং ধরেন ইকুয়েশনটাতে এরকম লেখা ছিল যে আপনাকে কতবার ডিফারেন্সিয়েট করতে হবে সেটা না ওরা মেনশন করে দিবে। সো আমার বইয়ে যে ম্যাথসটা ছিল সেখানে বলেছিল ফাইন্ড আউট দ্য থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। So when they mention find out the third differential coefficient, third means আপনি তিনবার এটাকে ডিফারেন্সিয়েট করবেন। যদি বলতো find out the fourth differential coefficient, আমি চারবার এটাকে ডিফারেন্সিয়েট করতাম। সেকেন্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, তাহলে আমরা দুবার ডিফারেন্সিয়েট করতাম। সো কতবার ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ কতগুলো স্টেপে যাব, দে উইল মেনশন মি টু ইট আর্লিয়ার। ওকে, এখন আপনার প্রশ্ন হলো যে ম্যাডাম এখানে তো আমি দেখতে পাচ্ছি দ্য হাইয়েস্ট পাওয়ার ইজ 3, দ্যাট মিন্স 3 প্লাস 1, হাইয়েস্ট আমি এটাকে 4 টাইম ডিফারেন্সিয়েট করতে পারবো। চারবারের বেশি ডিফারেন্সিয়েট করা এখানে আমার পক্ষে পসিবল না। সো সেই ক্ষেত্রে যদি আমাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, মানে সেই ক্ষেত্রে যদি আমাকে আসলে ডিফারেন্সিয়েশনে যেতে হয়, তাহলে আমি কি করব? এর বেশি যদি বলে, ধরেন 5 টাইমস বললো, এখন যিনি কোশ্চেন করবেন তিনি তো অবশ্যই এটা সম্পর্কে আইডিয়া রাখেন। সো উনি কখনোই আপনাকে যতবার মানে যদি চারবার হয় চারবারের অতিরিক্ত 5 বার বা 6বার কখনোই এটা আপনাকে ডিফারেন্সিয়েট করতে বলবে না। ঠিক যতবার ডিফারেন্সিয়েট করা যায়, যদি 2বার করা যায় 2বারই করতে বলবে, 10বার করা যেতে পারলে 10বারে ডিফারেন্সিয়েট করতে বলবে, এর থেকে বেশিবার আপনাকে ডিফারেন্সিয়েট করতে বলবে না। এই বিষয়টা এখানে কাজ করবে। আচ্ছা, সো তার মানে হচ্ছে গিয়ে আমি যখন একটা ইকুয়েশন দিব, আমি সেখানে ক্যালকুলেশন কিন্তু আমার থাকবে যে কতবার এটাকে ডিফারেন্সিয়েট করা যায়, সেই ওয়াইজ এটাকে ডিফারেন্সিয়েট করব। ওকে, এরপরে আসি, যেহেতু এই ইকুয়েশনটা দেওয়া আছে এখানে আমাকে বেশ কয়েকবার ডিফারেন্সিয়েট করে নিতে হবে। সো টোটালি ডিফারেন্ট একটা বেজ, এখানে যেমন আমি এক্স বেজ ইউজ করেছি, সো এর একটা ডিফারেন্ট বেজ যে ইকুয়াল আমার ইকুয়েশনটা ধরে নিতে হবে। যেমন আমি এখানে এটাকে ওয়াই এর সমান ধরে নিব। ওয়াই ধরে নেওয়ার রিজনটাও আছে, বিকজ আমি এটা যাব। তা আমি এখানে ওয়াই এর সমান যেমন ধরে নিব ইকুয়েশনটা শুরুতেই, যে 3x কিউব প্লাস 10x স্কোয়ার, এভাবে যে আমি এটাকে ওয়াই এর সমান একটা ইকুয়েশন ধরে নিলাম, দিয়ে আমি ডিফারেন্সিয়েশনে যাব, আমার ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। তো আমরা জানি কি কোন ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করতে হলে তার বেস সেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের সিম্বল আনতে হয়। যেমন এখানে আমার বেস এক্স, আমি এক্স এর সাপেক্ষে সিম্বল নিয়ে আসবো। তো সিম্বলটা হবে হচ্ছে ডি বাই ডিএক্স, তাই না? যদি y বেসে ইকুয়েশন হতো তাহলে আমরা নিতাম ডি বাই ডিওয়াই, বা জেড হলে ডি বাই ডিজেড। সো আমি যখন ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি, আমি যেহেতু y ইকুয়াল টু ধরে নিলাম, আমি ডি বাই ডিএক্স দিয়ে আমি এটাকে মানে ইকুয়েশনটা যদি এক্স বেসে, আমি এটাকে ডি বাই ডিএক্স দিয়ে ডিফারেন্সিয়েট করবো। এখন আসি একটু y এর ব্যাপারে আসি। দেখেন আমার এখানে y ছিল লেফট সাইডে, যেটাকে আমি ইকুয়াল ধরে নিলাম, এটাকে আমি ডি বাই ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। সো এটাকে আমি ডি
y, পরের স্টেপে যাই এটাকে আমি dy বাই dx এরকম লিখে নিই, ঠিক আছে? এবং এখানে কোনো কাটাকাটি বা এটা কোনো রেজাল্ট এক্সপেকটেশনে যাব না, আমরা এটাকে এভাবে যাব। এখন আসি, সাপোজ এটাকে আমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করছি, তখন কি হবে? দেখেন আমার লেফট সাইডে কিন্তু অলরেডি আমি dy বাই dx পেয়েছি, এটাকে আমি সেকেন্ড টাইম যখন ডিফারেন্সিয়েট করতে যাব, হুইচ মিন্স আবারও আমি d বাই dx এই ডিফারেন্সিয়েশন সিম্বলটা ইউজ করছি। তো এই ক্ষেত্রে একটু এটা একটু মেমোরাইজেশন হিসেবে আপাতত মনে রাখেন, এটা একটু বোঝানো সমস্যা না, মানে এটা হচ্ছে কাইন্ড অফ আমরা যেটা হয় আমাদের মনে আছে কিনা যে আমরা জিওমেট্রিতে যখন বা স্পেশালি ক্লাস 9-10 এ যখন সাইন বা কস ট্যান এগুলো নিয়ে কাজ করতাম, যেমন সাইন থিটা, আমরা তো এটা বেশ অনেক কাজ করছি, সাইন থিটা, সাইন আলফা, এগুলো দিয়ে ম্যাথস করেছি, সাইন 90 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। তো যখন আমরা এই ম্যাথস গুলো করেছি, সাপোজ আমি এই সাইন থিটাকে হোল স্কয়ার করছি, হোল স্কয়ার করার পর কি আমরা এইভাবে লিখতাম সাইন স্কয়ার থিটা স্কয়ার, এভাবে লিখতাম কখনো? নো ম্যাম, নো কি লিখতাম? ম্যাম, সাইন স্কয়ার থিটা লিখতাম শুধু। সাইন স্কয়ার থিটা লিখতাম না? অর্থাৎ জি থিটার ম্যাম। উপরে আমার কিন্তু কখনো, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত যেটা অনুপাত যেটা থেকে আমরা আসলে এই ক্যালকুলেশনটা করছি, সেটার উপরে কিন্তু আমরা কখনো থিটা সিম্বল, মানে সেটার উপরে কখনো কিন্তু আমরা পাওয়ারটা ইউজ করতাম না। তো সেম থিংটা আমাদের এখানে হবে যে এই যে dy বাই dx আমি যেটাকে পেলাম এখানে, এটা হচ্ছে গিয়ে আমার এখানে ধরে নেন সেই থিটা, অর্থাৎ কোণের অনুপাত। এটার উপরে আমি চাইলেও কোনো পাওয়ার বা এটাকে আমি এভাবে মাল্টিপ্লাই করে অ্যাড করতে হয়, সেটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরে নিতে হবে। তাহলে এর সাথে যদি dy বাই dx আমি ডিফারেন্সিয়েট করি, যেটা আমি আবারও বলছি, আমি এই যে এই অংশটুকু আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারছি না, এটা আমার কোণের অনুপাত। তো সেই কারণে হচ্ছে গিয়ে আমরা এটার উপরে কোনোভাবে কোনো পাওয়ার অ্যাড করতে পারবো না। তো যেহেতু কোনো পাওয়ার অ্যাড করতে পারবো না, তো জিনিসটা কিরকম দাঁড়াবে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। আমি একটু আসছি আমি এটাকে কিভাবে আনলাম, সেটা হচ্ছে যেহেতু আমি বলছিলাম এই যে y ডিভাইডেড বাই dx এই অংশটার উপরে আমি কোনোভাবে পাওয়ার অ্যাড করতে পারবো না, মানে এটা আমার কোণের অনুপাত হিসেবে আসছে। তো সেই ক্ষেত্রে আমার তাহলে এখন আসি একটু মাল্টিপ্লিকেশনের চিন্তায় যাই, তাহলে আমার এখানে ডি কয়টা হলো, দুইটা আমি ডি দেখতে পাচ্ছি, আমি এই জন্য ডি স্কোয়ার নিলাম। এবং এখানে ডিএক্স কয়টা দেখতে পাচ্ছি, দুটো দেখতে পাচ্ছি, এই জন্য ডি এক্স স্কোয়ার নিলাম। জাস্ট এটা বোঝাতে যে এটা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট হয়ে আসছে। ঠিক একইভাবে যখন এটাকে আমি থার্ড টাইম ডিফারেন্সিয়েট করব, তখন আমি এটাকে লিখবো হচ্ছে ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব। এইভাবে আমি n টাইম যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, আমি এটাকে লিখবো হচ্ছে ডি, মানে যততম বার আমি ডিফারেন্সিয়েট করবো সেটাই বোঝানোর জন্য বোঝাচ্ছি, ডি এন ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার n। এভাবে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করবো, হুইচ মিনস আমি এটাই বোঝাতে চাচ্ছি বারবার যে যততম বারই আমি এটাকে ডিফারেন্সিয়েট করি না কেন, আমি এটাকে ঠিক ওই এটাকে যেটাকে বলা যায় যে এটা ঠিক অতবারই আমি কিন্তু এটা ডিফারেন্সিয়েশনে যেতে থাকবো, অর্থাৎ আমার সেখানে হচ্ছে গিয়ে যে আমার যে টাইম লিমিটটা যেটা মানে যতবার ডিফারেন্সিয়েট হবে ডি এর উপরে সেই পাওয়ারটা আসবে এবং নিচে এক্স এর উপরে সেই পাওয়ারটা আমি মেনশন করব। এটুকু কি একটু বুঝাতে পারছি? না বুঝাতে পারলে আমি আরেকবার বলি। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, যেহেতু আমরা আগে থেকে জানি যে কোণের অনুপাত যেটা হয় সেটার উপর আমরা কখনো পাওয়ার বসাতে পারি না। সো এখানে আমার সেই কোণের অনুপাতটা হচ্ছে ডি বাই ওয়াই, মানে এই যে প্রথম যে অংশটা পাচ্ছি ডি ওয়াই বাই ডিএক্স, সেটা আমার কোণের অনুপাত। সো এটার উপরে আমি কোনোভাবেই পাওয়ার বসাতে পারবো না, অর্থাৎ আমি 10 বার ডিফারেন্সিয়েট করি আর 100 বার ডিফারেন্স করি, এর উপরে কোনো পাওয়ার আসবে না। সাইন স্কোয়ার থিটার স্কোয়ারের মতো যে সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো, বাট সাইন স্কোয়ার থিটা স্কোয়ার লিখতে পারবো না। এই কারণে তাহলে আমার আসলে ডিফারেন্সিয়েট বারবার কাকে পাচ্ছি, ডি, এই যে এই অংশটাকে, মানে এটা দিয়ে তো আমরা ডি বাই ডিএক্স এর ডিফারেন্সিয়েশন সিম্বল দিয়ে আমি বারবার বলছি যে আমি ডিফারেন্সিয়েট করছি করছি করছি, এটার উপরে আমি আমার পাওয়ারটা অ্যাড করব। তো আমি একবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করার পর এটার উপর আমি স্কোয়ার আনলাম, থার্ড টাইম করার পর কিউব আনলাম, ফোর্থ টাইম করার পর আমি
টু দি পাওয়ার 4 আনলাম, 5 টাইম করার পর টু দি পাওয়ার 5 আনবো এবং পুরোটা ডি এর উপরেও আনবো, ডিএক্স যেটুকু অংশ আছে সেটার উপরেও আনবো। এখন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি যদি n টাইম করি তাহলে dn y ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার n এভাবে আসবে। ওকে, সো ফাইনালি এখন আমরা তাহলে একটা ম্যাথস করি, তাহলে আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। আমার স্পেস কম বলে এবং আমার আমার লিখতে একটু কষ্ট হয় বলে আমার কিন্তু স্পেস বেশি লেগে যাচ্ছে, এই জন্য আমি বলে নিচ্ছি এখন যা লিখবো আমার সাথে সাথে খুব ফাস্ট লিখে ফেলতে হবে। আমরা এখন একটা ইকুয়েশনে চলে যাচ্ছি। ইকুয়েশনটা ছিল এরকম 4.5, আমি কিন্তু 4.5 লিখেছি, 4.5 মানে 4.5 x টু দি পাওয়ার 4 প্লাস 25 x কিউব, এটা কিউব নিয়েছি, প্লাস 10, এটাকে আমি ডিফারেন্সিয়েট করতে বলেছি। আবারও আসি 4.5 x টু দি পাওয়ার 4 প্লাস 25 x কিউব প্লাস 10, এটাকে আমি ডিফারেন্সিয়েট করতে বলছি। কোশ্চেনটা লেখেন এরকম, ফাইন্ড আউট the fourth, F-O-U-R-T-H, find out the fourth differential coefficient of the equation. Find out, F-I-N-D, find out the fourth, F-O-U-R-T-H, find out the fourth differential, D-I-F-F-E-R-E-N-T-I-A-L, differential, find out the fourth differential coefficient, C-O-E-F-F-I-C-I-E-N-T, ঠিক আছে? Find out the fourth differential coefficient of the equation, দেওয়ার পর ইকুয়েশনটা লিখে ফেলবো আমরা। তো সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে এটা ডিফারেন্সিয়েশন মানে স্টেপ ডিফারেন্সিয়েশনে যাব। ওয়ান মোর থিং আই ওয়ান্ট টু মেনশন, এখানে যেহেতু ফোর্থ মেনশন করলাম তার মানে আমরা কতবার ডিফারেন্সিয়েট করব? পাঁচবার। পাঁচবার। 5 বার না, এটাকে আমরা 4 বার ডিফারেন্সিয়েট করব। কিন্তু এই ইকুয়েশনটাকে চাইলে ওই যে যেটা বলছিলাম, যেটা হাইয়েস্ট পাওয়ার কি 4, মানে 4 প্লাস 1, which means এটাকে আমি চাইলে 5 টাইমস ডিফারেন্সিয়েট করতে হবে। বুঝতে পেরেছেন? কোশ্চেন কিন্তু আমি ওইভাবেই করব যে এটাকে হাইয়েস্ট কতবার ডিফারেন্সিয়েট করা যায়, যতবার করা যায় ঠিক ততবারই আমি আসলে এটার দেব, এর কম বা বেশি দিব না। সো আমি এখানে দেখতেই পাচ্ছি এটাকে 4 বার ডিফারেন্সিয়েট করা যায়, আমি 4 বারের বেশি, সরি এটাকে 5 বার ডিফারেন্সিয়েট করি, আমি কখন এটাকে 6 বার বা 7 বার ডিফারেন্সিয়েট আপনাকে করতে বলবো না। সো এটাকে আমি এখানে আমি 4 টাইম বলেছি। আচ্ছা, তাহলে আমরা চলে যাই। তো আমাদের প্রথমে যেটা করে নিতে হবে আমাদের ইজি হওয়ার জন্য, আমাদের ইয়াস তালহা বলেন। ম্যাম আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল এখন, সো ক্যান আই লিভ? ইয়া ইউ ক্যান। সো থ্যাংক ইউ ম্যাম। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের হচ্ছে এখানে ফোর্থ, মানে এখানে আমরা যেহেতু প্রথমেই দেখেছিলাম যে এখানে মানে আমার হাইয়েস্ট পাওয়ার আছে 4, সেটার সাথে হচ্ছে কি আমি 1 প্লাস করব, মানে হাইয়েস্ট আমি 5th টাইম এটাকে ডিফারেন্সিয়েট করব, ওটাই লাস্ট মেনশন করতে যাচ্ছিলাম। সো এখন আমাদের ইজি হওয়ার জন্য আমাদের প্রথমে কি করতে হবে যে আমরা এটাকে হচ্ছে গিয়ে কিছু অন্য একটা ডিফারেন্ট বেজের ইকুয়াল ধরে নিতে হবে। সো আমরা y বেজে ধরে y এর ইকুয়াল ধরে নিব। সো আমরা ধরে নিলাম যে হিয়ার, আমরা সলিউশনে চলে যাচ্ছি, হিয়ার দ্য ইকুয়েশন, আমরা এটাকে y ইকুয়াল ধরে নিলাম যে y ইকুয়াল টু 4.5 x টু দি পাওয়ার 4 প্লাস 25 x কিউব প্লাস 10, এভাবে আমি ইকুয়েশনটাকে ধরে নিলাম যে y equal to 4.5 x to the power 4 plus 25 x cube plus 10, এভাবে আমি ধরে নিলাম ইকুয়েশনটার ইকুয়াল।
আচ্ছা, ইকুয়েশনটা এটা ইকুয়াল ধরলাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের সুবিধার জন্য বা আপনারা যখন ম্যাথসটা করবেন, এটা বইয়ে এইভাবে দেওয়া নেই, আমি এইভাবে সাজেস্ট করি করতে। সেক্ষেত্রে আপনাদের মনে রাখতেও সুবিধা হবে, প্লাস আপনি পাজলড হয়ে যাবেন না। সো আমরা যতগুলো ডিফারেন্সিয়েট করতে হবে আমরা এটাকে স্টেপ ওয়াইজ ধরবো, যে প্রথমবার ডিফারেন্সিয়েশনকে আমরা স্টেপ 1, দ্বিতীয়টাকে স্টেপ 2, তৃতীয়টাকে স্টেপ 3, এইভাবে। সো আমি এটাকে y ইকুয়াল টু ধরে আমি স্টেপ 1 এ চলে গেলাম, যেহেতু আমি প্রথমবার এটাকে ডিফারেন্সিয়েট করবো। সো আমি স্টেপ 1 লিখে নিব। স্টেপ 1 লেখার পর আমরা তো জানি আমাদের একটা কমন কথা লিখতে হয়, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। সো আমি কথাটা লিখে নিচ্ছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, আমি কথাটা লিখলাম। লিখার পরে যেটা হচ্ছে যে এই যে তাহলে আমাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে সরি, মাই মিস্টেক, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমি লেফট সাইডে কি লিখবো, dy বাই dx। আচ্ছা, dy বাই dx কেন লিখলাম, d বাই dx এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করেছিলাম, আমি লেফট সাইডে y ছিল। সো আমি dy বাই dx আমি নিয়ে নিলাম। দেন আমার যে হোল ইকুয়েশন যেটা ছিল, এটা আমার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হবে, d বাই dx। দেন আমি আমার যে হোল ইকুয়েশন ছিল সেটাকে লিখলাম 4.5 x টু দি পাওয়ার 4 প্লাস 25 x কিউব প্লাস 10, এভাবে আমি এটা লিখে নিলাম। আচ্ছা, এরপরে যেটা হবে, এরপরে জিনিসটা আমাদের মনে আছে আমরা লং ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করেছিলাম, অনেক ক্ষেত্রে একটা বড় ইকুয়েশন ছিল, যোগ বিয়োগ সব একসাথে থাকতো, সেখানে ডিফারেন্সিয়েট করেছি। ঠিক সেভাবে যা করে আসি তাই করব। লেফট সাইডে আমার dy বাই dx আছে, এটার কোনো চেঞ্জেস হয় নাই, ওখানে তো ডিফারেন্সিয়েট হচ্ছে না। রাইট সাইডে যেটা হবে, আমাকে এখন আবার তাহলে লং ইকুয়েশন আমরা কি করেছিলাম, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েট করতে হবে, আমাদের এরকম একটা বিষয় ছিল। তো আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েট করছি। তাহলে প্রত্যেকটা ইকুয়েশনের মানে প্রত্যেকটা সিম্বলের শুরুতে আমি dy বাই dx এই কথাটা নিয়ে আসবো। সো dy বাই dx 4.5 x to the power 4 plus dy by dx মানে d by dx 25 x cube plus d by dx 10। এবার আমরা এটা লিখে নিলাম, প্রত্যেকটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করলাম, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েট করব বিধায় আমরা প্রায় d বাই dx সিম্বলটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে প্রথম অংশ, প্রথম ইকুয়েশনটাকে যদি দেখি এটা কোন সূত্রে যায় আমার কি মনে হচ্ছে, ওই যে সামনে যদি কোএফিসিয়েন্ট থাকে, কোএফিসিয়েন্ট থাকলে আমরা যে একটা একটা ইকুয়েশন ইউজ করতাম না, যিনি বলছেন, হ্যাঁ ঠিকই বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে সরি বলেন। জি ম্যাম, এটা 18 x টু দি পাওয়ার 3 ম্যাম, সূত্রটা মনে নাই কিন্তু করতে করতে মানে মুখস্থ হ্যাঁ, হয়ে গেছে। ওই যে সামনে যখন কোএফিসিয়েন্ট থাকে কোএফিসিয়েন্টের সামনে চলে আসে, দেন হচ্ছে গিয়ে আমার দেন পাওয়ার আসবে, দেন আবার বেস বসবে, দেন পাওয়ার পাওয়ার থেকে মাইনাস। x মাইনাস। হ্যাঁ, এইভাবে আমরা যেতে হবে, যে ফর্মুলাটা ছিল সেটাতে যাবে। ইয়েস, রিয়া ঠিক বলেছেন। তা আমি এটা একটু উপরে লিখছি আমার যাতে সবাই বাকি অংশটা বুঝতে পারে। আমি উপরের অংশটা হচ্ছে গিয়ে চলে গেলাম। সো তাহলে আমার কি হবে, 4.5 তো সামনে ছিল, সেটা dy বাই dx ই থাকবে এখানে, dy বাই dx থাকার পরে 4.5 টা আমার সামনে চলে আসবে যে অ্যাজ এ কোএফিসিয়েন্ট, যেটা আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশনে যাচ্ছি। দেন যে পাওয়ারটা যেটা ছিল, আমি এখানে ডট না ইউজ করে ক্রস সাইনটা ইউজ করছি, যদি আমার ক্রস আর এক্সটা একই রকম হয়ে যায়, জন্য কারো কনফিউশন হলে আমাকে কোশ্চেন করবেন। দেন এখানে যে পাওয়ারটা ছিল 4, এটা সামনে আসে আমাদের সূত্র ওয়াইজ, আমি সেটাকে সামনে বসালাম। দেন এক্স, দেন পাওয়ার মানে 4 - 1 আমি সেটা লিখলাম।
আবারও বলছি এখানে যে ইয়াটা লিখেছে এটা ক্রস সাইন, হ্যাঁ, 4.5 ইন্টু 4, মানে আমার যে পাওয়ার ছিল এই পাওয়ারটা সামনে চলে আসে না, যে পাওয়ারটাই সামনে চলে আসলো 4, দেন বেস, দেন পাওয়ার -1। আচ্ছা, দেন আমার এখানে প্লাস সাইন ছিল, আমি প্লাস সাইন ইউজ করেছি, প্লাস, দেন আমার কোএফিসিয়েন্ট 25, দেন পাওয়ারটা সামনে চলে আসলো which is 3, দেন বেস x পাওয়ার -1, প্লাস আমরা জানি যে যদি একটা সংখ্যাকে ডিফারেন্সিয়েট করি অ্যান্সার কি হয়? শূন্য ম্যাম। অ্যান্সার হয় 0। তো আমার এখানে এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা 0 পেয়ে গেছি অলরেডি। তাহলে ফাইনালি আমার এখানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? ফাইনালি এখানে আমার অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে dy বাই dx is equal to 4.5 কে আমি 4 টাইম 4 বার যদি গুণ করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে 18, ক্যালকুলেটর ইউজ করলেই পাবেন x 4 minus 1, so cube, yeah, right word, then 75 75 x স্কয়ার। সো ফার্স্ট স্টেপ করার পরে আমরা অ্যান্সারটা এরকম পেলাম যে 18x কিউব প্লাস 75x স্কয়ার। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এখন দেখেন ইকুয়েশনটা দেখে কি মনে হচ্ছে না যেটাকে চাইলে আবার ডিফারেন্সিয়েট করা যায়? জি ম্যাম। মানে আমি ওটা কিছু যাচ্ছি না, আমি হয়তো কোনো কিছু স্টেপ ডিফারেন্সিয়েশনই যাইনি, কিন্তু ইকুয়েশনটা দেখে মনে হচ্ছে না যে চাইলে এই ইকুয়েশনটাকে আবার আরেকবার ডিফারেন্সিয়েট করা যায়? জি ম্যাম। বিষয়টা অনেকটা এরকম না? আবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। এখন বললেন যে কেন ম্যাডাম করব, কারণ আমি তো কোশ্চেনই বলে দিয়েছি 4 বার ডিফারেন্সিয়েট করতে হয়, যে 4 ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করতে বলেছে এজন্য। আচ্ছা, সো আমি এখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশনে যাব, এইজন্য আমি এখন খাতার উপরে লিখব স্টেপ 2। এতটুকু কি সবাই লিখেছি? জি ম্যাম। আচ্ছা, স্টেপ 2 লিখে একই ভাবে আবার একই কথা লিখব, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, কথাটা লিখে ফেলি। লেখার পরে আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স লেখার পরে আমরা পুরো ইকুয়েশনটাকে আবার যা ছিল আমার স্টেপ 1 শেষে যা ছিল সেটাকে আমি পুনরায় ডিফারেন্সিয়েট করব। তো আমার স্টেপ 1 শেষে ছিল যে dy বাই dx লেফট সাইডে, সেটাকে আমি d বাই dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, আমি এটাকে ডিফারেন্ট কালারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, গ্রিন দিয়ে লিখি। জি ম্যাম। তো আমার যেটা হচ্ছে গিয়ে dy বাই dx তো আমার অ্যাজ ইউজুয়াল আসবে। আমার রাইট সাইড লেফট সাইডে যেটা অংশ বাকি ছিল সেটা হচ্ছে dy বাই dx, আমি সেটা নিলাম। দেন একইভাবে রাইট সাইডে আমার ইকুয়েশনে যে অতটুকু অংশ ছিল d বাই dx, the equation that is 18x cube plus 75 x স্কয়ার, আমি ততটুকু লিখে নিলাম, 75 x স্কয়ার, এটা লিখে নিলাম। আচ্ছা, আপন আপনি প্রশ্নটা করে ফেলেন। ম্যাম এখানে 18 কিভাবে আসছে ম্যাম? 18টা আসলো হচ্ছে গিয়ে এই যে 4.5, এটাকে আমি যখন 4 দিয়ে গুণ করলাম, যে 4.5 কে দেখেন 4 দিয়ে গুণ করেন ক্যালকুলেটর 18 হবে। 18। আর ম্যাম এখানে 4 - 1 3 - 1, এটা 1টা -1 কিভাবে আসছে? এটা হচ্ছে আমার ফর্মুলা ছিল, যেটা আমরা যে ডিফারেন্সিয়েশনে কিছু ফর্মুলা শিখেছি মনে আছে? ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ফর্মুলাটা কি ছিল? জি ম্যাম। পাওয়ারটা সামনে আসে, দেন বেস বসে, পাওয়ার -1। জি ম্যাম। যদি ভুলে থাকেন আমি রিপিট করছি, সমস্যা না, ভুলে যেতেই পারেন, অনেক জি দিন ম্যাম, বুঝতে পারছি। আর একটা ছিল কোএফিসিয়েন্ট থাকলে কি হয়, যে কোএফিসিয়েন্টটাকে আমরা a দিয়ে দেখাচ্ছিলাম, কোএফিসিয়েন্টটা অ্যাজ ইট ইজ বসে, তারপরে আবারও পাওয়ার সামনে আসে যদি বেসের পাওয়ার থাকে, দেন বেস বসে, পাওয়ার -1, এটা সেকেন্ড সূত্র ছিল, সেটাই করেছি। মানে ওইভাবে করে আমরা মানে সূত্রতে ফেলে দিচ্ছি, সূত্র রিপিটেশনে যাচ্ছি না, কারণ আমার ধারণা যে আপনারা সূত্র তো পড়েছেন, এই জন্য আমি সূত্র রিপিটেশনে যাচ্ছি না।
ওকে, সো এরপরে তাহলে আমি এটা এক্সপ্লেন করে আসলাম। সো এখানে আমরা ডিরেক্টলি বসিয়ে দিব হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেন প্রত্যেকটা স্টেপকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েট করব আমি। আচ্ছা, এটা এখানে জায়গা হচ্ছে না, এটা আমি নিচেই দিই। ওকে, তো এটাকে আমি যখন ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি, আমার ফাইনালি যেটা দাঁড়াচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার এরকম আসছে, এবং হচ্ছে গিয়ে 18x কিউব এটাকে ডিফারেন্সিয়েট করতে যে, তাহলে আমরা আগের মতনই লং ইকুয়েশনে যেভাবে ডিফারেন্সিয়েট করেছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি 18টা কি আমার কি কোএফিসিয়েন্ট না, তাহলে কোএফিসিয়েন্টটা আমার সামনে চলে আসবে। 18টা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্টটা আমার সামনে চলে আসবে, তাই আমি আমার কোএফিসিয়েন্ট অর্থাৎ 18টাকে সামনে বসালাম। দেন আমার যিনি পাওয়ার ছিল সেটা বসবে, যেমন এখানে আমার পাওয়ার হচ্ছে 3, আমি বেসকে বসালাম, বেস দেন পাওয়ার -1। ঠিক একইভাবে পরের অংশটাও সেম, আমার কোএফিসিয়েন্টটা সামনে চলে আসলো 75, দেন পাওয়ার এখানে ছিল হচ্ছে 2 সেটা বসলো, দেন বেস দেন পাওয়ার -1, পাওয়ার -1। তো এখানে 2 -1 আমি সেটা পেলাম। 1টা কোনোভাবেই লিখছি বসছে না কেন? আচ্ছা, এখানে 2 -1 লিখেছি আমি। সো তাহলে জি ফাইনালি ম্যাম, বুঝতে পেরেছি। সেকেন্ড স্টেপ শেষে আমরা এখানে অ্যান্সারটা কি পাচ্ছি? সেকেন্ড স্টেপ শেষে আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে গিয়ে 54x² প্লাস 150x। হ্যাঁ, ঠিক বলেছেন, যিনি বলেছেন সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 18 কে 3 দিয়ে গুণ করলে 54 হয়, 54 এক্স স্কোয়ার প্লাস 150, 75 কে 2 দিয়ে গুণ করলাম এক্স। আচ্ছা, হ্যাঁ আপন বলেন আবার। ম্যাম স্টেপ 2 তে ম্যাম এই ফার্স্ট যে লাইনটা এতবার কেন ডি এক্স জি ওয়াই ডিএক্স এই লাইনটা আমি বুঝি না, ফার্স্ট লাইনটা ম্যাম। আচ্ছা, ম্যাম এটা কি আমরা একটু দেখে আচ্ছা মানে ডি dy বাই স্কোয়ার ওয়াই dx কেন ডিএক্স দিছি? লিখেছি, dy বাই dx কেন লিখেছি এটা? হ্যাঁ হ্যাঁ ম্যাম, জি ম্যাম। ফার্স্ট স্টেপ শেষে আমার লেফট সাইডে এন্ড কি ছিল, dy বাই dx না, হ্যাঁ জি ম্যাম। ওইটাই এখানে লিখেছি। যেমন এখন আমি যখন থার্ড স্টেপে আসবো, এটা থার্ড স্টেপ শেষে আমার লেফট সাইডে কি পাচ্ছি, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই dx স্কোয়ার না, জি এটা পাচ্ছি, হ্যাঁ। আমি এটাই লিখবো আবার লেফট এটা সাইডে, চেঞ্জ হবে। দেন এটা চেঞ্জ হয়ে জাস্ট একটা পাওয়ার অ্যাড হবে, Okay. এভাবে বুঝতে আসতে পারছি। থাকবে, মানে ম্যাম এভাবে আসবে। জি হ্যাঁ, প্রশ্ন করেন, ম্যাম না জিজ্ঞাসা দুটো করলে ইকুয়েশনের মাঝে তো ম্যাম অল দিয়ে যেতে হবে না ম্যাম? অল বুঝিনি কি দিয়ে যেতে হবে? ম্যাম অল ম্যাম অল অথবা এভাবে করবে ম্যাম। না 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 না, এরকম কোনো কিছু স্টেপ 2 দিছি ম্যাম। ওর মানে সেকেন্ড স্টেপে যাওয়ার পর, কারণ আমি তো dy বাই dx যে সিম্বলটা লেফট সাইডে ওটা বারবার লিখছি, এই কারণে না লিখলেও কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা হলে লিখতে পারেন অথবা ইকুয়াল সাইন দিতে পারেন, সেটা দিয়ে আমরা কাজ করি, বাট না দিলেও মানে ইটস নট আওয়ার হেডেক, এটা জাস্ট কাজ করার জন্য। আচ্ছা, এবার আমরা স্টেপ 3 তে চলে যাব। স্টেপ 3 তে কেন যাচ্ছি, বিকজ আমাদের এটা 4 নাম্বার পর্যন্ত যেতে বলেছে, তো আমরা তো স্টেপ 3 তে যেতেই হবে। তো স্টেপ 3 তে চলে গেলাম।
লেফট সাইডে আমার এখন চলে আসলো হচ্ছে গিয়ে রাইট সাইড স্টেপ 2 শেষ হওয়ার পর যে অংশটা বাকি ছিল দ্যাট ইজ ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, এবং আমি একইভাবে লং ইকুয়েশনের জায়গাটায় লিখবো, মানে আমার লেফট সাইডে যে অংশটা ছিল সেখানে আমি সেকেন্ড স্টেপ শেষে যে অংশটা বাকি থাকছে সেটা লিখবো, দ্যাট ইজ 54 এক্স স্কোয়ার প্লাস 150 plus 1 plus 150 x. So এখন আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশনের যেটুকু অংশ যাওয়া দরকার সেটুকু যাচ্ছি। তো আমার থার্ড স্টেপে যে এটা হয়ে যাবে হচ্ছে d কিউব y ডিভাইডেড বাই dx কিউব। প্রথম অংশটা আসলে হচ্ছে গিয়ে 54 x স্কয়ার প্লাস 150 x টুকু নিলাম। So 54 x কিউব এটাকে আমি যদি ইয়া করি 54 আমার সামনে চলে আসবে, 54 into 2 x নিলাম পাওয়ার minus 1। In the same way 150 সামনে চলে আসলো, আর আমরা জানি কি শুধু x কে ডিফারেন্সিয়েট করে আমি তারপরেও সুবিধার জন্য আবারও লিখছি d by dx, x কে ডিফারেন্সিয়েট করতে হবে, যেটা এটা 1 হয়ে যেত, অনেকে বুঝবেন না, এখানে আমি এটাকে ভেঙে লিখলাম। তাহলে থার্ড স্টেপ শেষে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে d, আমার অ্যানসারটা এখানে কি আমরা 150 ইনটু 1 দিতে পারি? হ্যাঁ একেবারেও লিখে নিতে পারেন, একবারেও লিখতে পারেন, অনেকে বুঝতে পারবেন না যেহেতু বিধায় আমি ভেঙে লিখেছি। আপনার যদি মনে হয় যে আমি ডিরেক্টলি লিখবো ম্যাডাম মার্কস দিবেন কিনা, অবশ্যই দিব, আমি তো বুঝতেই পারছি যে আপনি বুঝছেন। আচ্ছা 54 ইনটু 2 কত হয়? 100 108x plus 150 108x 2 minus 1 যেহেতু 1 হয়ে গেল, কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকলে সেটা আর মেনশন করতে হয় না, প্লাস 150। তাহলে থার্ড স্টেপ শেষে আমরা কিন্তু দেখতে পেলাম যে এখনো দেখেন তো ইকুয়েশনটা দেখতে এরকম মনে হচ্ছে না যেটাকে চাইলে আবারও ডিফারেন্সিয়েট করা যায়। জি ম্যাম x আছে তো 108 এর সাথে এটাকে করা যায়। নিজেই মানে আমার সাথে এগ্রি করতে হবে না, এমনি নিজেই চিন্তা করেন, দেখেন তো যে ইকুয়েশনটা আমার এখন পর্যন্ত থার্ড স্টেপ শেষে আছে, যে এই অংশটা যে ব্লু কালারের দাগ দিলাম, এটা মনে হচ্ছে না যে এটাকে চাইলে আবার আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। জি ম্যাম। জি ম্যাম সো আমি এখন আমার লাস্ট ডিফারেন্সিয়েশনে যাচ্ছি, অর্থাৎ স্টেপ 4 এ যাচ্ছি। আপনি বলেন কেন লাস্ট কেন যাচ্ছেন ম্যাডাম? কারণ ওই যে 4 বার ডিফারেন্সিয়েট করতে বলছে, আমার 4 বার এখনো শেষ হয় নাই। সো আমি এখন স্টেপ 4 এ যাচ্ছি। ম্যাম জি বলেন বলেন। ম্যাম 150 সাথে যে d বাই dx তারপর ব্র্যাকেটে যে x, এটার তো টোটাল মানে সূত্রটাও ইকুয়াল টু 1 হয়। হ্যাঁ তো ওই 1 এর আমি সাথে ডিরেক্টলি 1 বসায় দিতে পারি, আপনি চাইলে মানে এখানেই চাইলে এই জায়গাটাতে আপনি ডিরেক্টলি, মুছে গেল সরি, দাঁড়ান স্পটলাইট নিয়ে আসছি আমি, মানে আপনি চাইলে এই অংশটাতে আপনি ডিরেক্টলি 1 বসিয়েই কাজটা করে নিতে পারতেন। ঠিক আছে ম্যাডাম, আমি করি নাই বিকজ এখানে যদি আমি এখানে ডিরেক্টলি 1 বসাই দিতাম অনেকেই বলতো এক্সটা কোথায় চলে গেল ম্যাডাম, আমি তো বুঝতে পারছি না। তো এটা তো আসলে এরকম হলো যে d বাই dx কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে অ্যানসার হয় 1, তো এই জন্য বসা দিচ্ছি। তো আমি যাতে আপনি বুঝতে পারেন এই কারণে আমি একটা স্টেপ বাড়িয়েছি। ঠিক আছে ম্যাম। আর এই 1টার যদি সাথে ফাইনালে এটা স্কিপ করে যেতে চান আপনি করতে পারেন, এই জন্য আমি কোনো মার্কস ডিডাক্ট করব না। আচ্ছা এই 1 এর সাথে কি ম্যাম 150 গুণ করতে হবে? হ্যাঁ 150 এখানে আসলে মাল্টিপ্লিকেশন আকারে আছে, যেহেতু 150 এখানে কোএফিসিয়েন্ট ছিল, কোএফিসিয়েন্ট সামনে চলে আসছিল অ্যাজ ইট ইজ, দেন বেজ এর ডিফারেন্সিয়েশন হবে, তো এখানে বেজ কে ডিফারেন্সিয়েট করে আমি আনসার 1 পেয়েছি।
যেমন আগের অংশটাতে কি হচ্ছিল, যেমন 54 এটা কোএফিসিয়েন্ট ছিল, উনি সামনে চলে আসলো, তাই না? জি ম্যাম। এক্স স্কোয়ার, মানে বাকি অংশ বাকি থাকলো হচ্ছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের পাওয়ার আছে, এই জন্য পাওয়ার দ্যাট ইজ 2 সামনে আসলো, দেন বেসটাকে বসালাম, দেন পাওয়ার -1 দিলাম। কিন্তু এখানে তার 150 সাথে তো এক্স এক্স এর তার কিছুই নাই, ওকে ডিফারেন্সিয়েট করে 1ই হয়ে গেছে, তো এখানে 1 দিয়ে আমি গুণ করেছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা যাব স্টেপ 4 এ চলে যাব। স্টেপ 4টা আবার লিখছি। স্টেপ 4 এ গেলে এখানে জাস্ট হচ্ছে কিউব চলে আসলো প্রথমে, লেফট সাইডে যেটা ছিল, আর বাকি একই জিনিস লিখবো। স্টেপ 4 ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, দেন ফুল ইকুয়েশনটাকে লিখবো। So আমার এখন ইকুয়েশনটা বাকি হচ্ছে 108 x plus 150, then in the same way আমি পুরোটাকে ডিফারেন্সিয়েট করব, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েট হবে এবং ফাইনাল অ্যান্সারও পেয়ে যাব। সো যিনি লিখেছেন ডান, কংগ্রাচুলেশন। অনলাইনে বসে দেখেন, অনলাইনে সত্যি এটা যে আমরা ঘরে বসেও এখন কিন্তু সুন্দর মতো ম্যাথ করতে পারছি, বুঝতে পারছি, নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারছি। জি ম্যাম। মানে জি শর্ট ম্যাম, ক্লাস আমি আরো এটা অনেকক্ষণ এটা আগে সবচেয়ে করে বড় ফেলেছি। বিষয় যে যে অঙ্কটা বুঝতে পারছি না, আগে অনেক স্টুডেন্ট ছিল ক্লাসে প্রশ্ন করতো না, তারা এখন প্রশ্ন করতে শিখেছে যে ম্যাডাম এটা বুঝি না, একটু বলেন। ক্লাসে থাকলে প্রশ্নটাও করতেন না, এই জিনিসগুলো ভালো, আমি খুব পজিটিভলি নেই। কোশ্চেনে আমি আবারও বলছি, কোশ্চেন করলে আমি মোটেও বিরক্ত হই না, হয়তো ইন্টারাপ্ট হয়, হয়তো একটু ইয়াতে যাই, বাট এছাড়া আমি ওটাও বিরক্ত হই না, কারণ আপনি আমাকে কোশ্চেন না করলে আমি বুঝতে পারবো না যে আপনি কোথায় অসুবিধা আছেন। তাই আমি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশনে গেলাম, 150 লিখে নিলাম, লিখার পরে এটাকে আবার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েট করছি। তো এখানে 108 চলে আসলো। একইভাবে এটাকে না আসলে ডিফারেন্সিয়েট করে আপনি বুঝতেই পারছেন ইনটু 1 হবে, আমি আর ওই আগের বারের মতো স্টেপ বাড়ালাম না। আর 150 যেহেতু একটা সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার হয় 0। সো ফাইনালি আমার অ্যান্সারটা হবে এরকম, মেবি 108। হ্যাঁ 108। শুধু 108। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ম্যাম 8 ছিল ডিফিউজ করা যায় না, 8 করা যায় না কিন্তু শেষ। হুম, সেটাই। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো আমরা 4 বার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখা যাবে যে ফাইনালি দ্য কোএফিশিয়েন্ট উই আর গোইং টু গেট দ্যাট ইজ 108। ম্যাম আমার একটা ম্যাম কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। ম্যাম এই যে ইকুয়ালের এই সাইডে ডি টু দি পাওয়ার 4/y ডিভাইডেড বাই ডিএক্স, ম্যাম এইটা কি বারবার লেখা লাগবে? হ্যাঁ এটা একবার বারবারই লিখতে হবে। এই যে ওই যে একটু আগে সাবমিট দেখেন প্রশ্ন করেছিল যে ম্যাডাম অর বা ইকুয়াল কোন একটা সাইন ইউজ করবো, তো আমি বললাম যে এটা না ইউজ করলেও হবে, কারণ লেফট সাইডে আমি বারবারই লিখে দিচ্ছি যে যে কোনটার ইকুয়াল টু আমি এটা পাচ্ছি, dy বাই dx আর d স্কয়ার y বাই dx স্কয়ার কোনটার ইকুয়াল টু পাচ্ছি আমি সেটা সাথে দেখতে পাচ্ছি, এই কারণে আমি কিন্তু আর যাচ্ছি না। এই জন্যই বললাম যে লেফট সাইডে এটা আমাকে বারবার মেনশন করতে হবে। হ্যালো ম্যাম। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। ম্যাম এটার তো পাওয়ার ছিল আর কি x⁴, মানে সবচেয়ে হুম বেশি পাওয়ার যেটা ছিল তার সাথে হুম আমরা হুম যখন করতাম মানে ক্লাস 1 করলে 5 বার করতে পারতাম, হুম তাহলে ম্যাম এটার অ্যান্সার হতো 0 হুম 5 বারের সময়। ম্যাম হুম। তাহলে কি সবগুলোর অ্যান্সার কি 0 হবে আমরা যে হ্যাঁ ইকুয়েশনে করি? এই জন্যই তো মানে ফিফথ টাইমের পরে আমি কেন পারবো না, এটা এটা আমি অ্যান্সার দিতাম যদিও আরো কয়েকটা করানোর পরে, তা আপনি করে ফেলেছেন, ভালো হয়েছে। একটা খুব কমন কোশ্চেন হতো যে ম্যাডাম কেন এই যে যে ইকুয়েশনটা লিখেছিলেন এটা ফিফথ টাইম ডিফারেন্সিয়েট হবে, আমি 100 টাইমস করব, কে নিষেধ করলো আমাকে, আমি কেন করতে হবে? সমস্যা হচ্ছে ফিফথ টাইমস এর পরে এটাকে যতবারই আপনি ডিফারেন্সিয়েট করেন অ্যান্সার 0ই আসবে, বুঝতেই পারছেন, কারণ এই যে 108 হয়ে গেল, 108 কে পরে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 0 হয়ে যাবে, 0 কে ডিফারেন্সিয়েট করে তো অ্যান্সার 0ই আসতে থাকবে। তো আপনি 10 বার করেন আর 20 বার করেন আর 100 বার করেন, 0 থেকে তো অ্যান্সার আপনি এমন না যে 1 2 কোন একটা ভ্যালু পাচ্ছেন, তো ইট ডাজন্ট মিন এনিথিং না। এই কারণে আমরা সাধারণত হাইয়েস্ট পাওয়ার যেটা থাকে সেটার সাথে 1 যোগ করে অতবারই ডিফারেন্সিয়েট করতে পারি, এর বাইরে আমরা করতে পারি না। পারি না মানে বলতে ভুল বললাম,
পারি কিন্তু আসলে করি না, কারণ আমরা জানি যে এরপরে আসলে অ্যান্সার সবসময় 0 আসা শুরু করবে, এই জন্য করি না। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি জি। ম্যাম আমরা তো মানে এই ইকুয়েশনটা 4 বার করে ডিফারেন্সিয়েশন করতেছি, তো এমন কি কোনো ইকুয়েশন থাকবে যেটাতে একবার বা 2-3 বার করার পরেই অ্যান্সার বের হয়ে যাবে, 4 বার করতে হবে না? হ্যাঁ হতেই পারে, এখানে যদি পাওয়ার 2 থাকতো সাপোজ, তাহলে তো আমি 3 টাইমস ডিফারেন্সিয়েট করতাম। 3 টাইমস এর উপরে তো আমার আসলে হতোই না, তাই না? মানে যদি এটার উপরে পাওয়ার 4 থাকতো, তাহলে কি আমি এর উপরে ডিফারেন্ট মানে ধরেন এক্স কিউব দেওয়া ছিল, কিছু একটা দিয়ে এক্স কিউব দেওয়া ছিল, তাহলে এটাকে আমি 4 সরি স্কোয়ার দেওয়া ছিল, তাহলে যদি এক্স স্কোয়ার হয় 3 টাইমস এর উপরে কি আসলে আমার ডিফারেন্সিয়েট হয়? না, নো ম্যাম। তাহলে এরকম, অর্থাৎ এরকম কোনো গগ বাঁধা বিষয় নাই যে আমরা কতবার এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, একবার না 2 বার। এখানে বিষয়টা যেটা হবে যে এখানে হচ্ছে গিয়ে যে আমি এটাকে একবার মানে এখানে যেমন হাইয়েস্ট পাওয়ার ছিল 2, আমি এটাকে 3 টাইমস ডিফারেন্সিয়েট করতে পারবো, মানে অল্প বারেও, অর্থাৎ 2 বার বা 3 বারও যে ডিফারেন্সিয়েশন শেষ হয়ে যাবে এরকম ঘটনাটাও এখানে আসলে আমরা দেখতে পারি, এটাই আমি বুঝাতে চাচ্ছি। ওকে, তো এটা যদি আমরা সবাই বুঝে থাকি, এটা সবাই তুলে নিয়েছি? জি ম্যাম। আই হোপ জি সবাই ম্যাম। তুলেছেন। আমি অ্যাটেন্ডেন্সটা নিতে থাকবো, এর মধ্যে আমি আপনাদের এখন একটা ম্যাথস করতে দিব। আমি আমি ব্রেকআউট রুম দিতে চেয়েছিলাম, পরে আমার তাহলে ব্রেকআউট রুম দিয়ে ফেললে ওটাতে যে পরিমাণ টাইম আমার কিল হবে তাতে আমি আর হচ্ছে গিয়ে বিজনেস ইমপ্লিকেশনে যেতে পারবো না। তো আমি এখন একটা ম্যাথস দিচ্ছি, এটা আপনাদের নিজেদের সলভ করতে হবে, বাট কেয়ারফুল। আমি আজকে কিন্তু ক্লাসের শুরুতে বলেছি আজকে আপনি লেকচার কালেক্ট করছেন কিনা এটা আমি এটা ফাইন্ড আউট করবো, সো এটা ক্লাস শেষে সেই টুইস্টটা জানতে পারবেন। আমি এখন একটা ইকুয়েশন দিব, এটাকে এখন ম্যাথস করতে হবে। সো আমি খুব ইজি একটা ইকুয়েশন লিখেছি 20.5, আবার বুঝেছি এটা 20.5, হ্যাঁ 20.5 এক্স কিউব প্লাস 10, 20.5 এক্স কিউব প্লাস 10, ঠিক আছে? 20.5 এক্স কিউব প্লাস 10। সো এটাকে হচ্ছে গিয়ে আমরা থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করব। সো লেখেন কোশ্চেনটা এরকম লেখেন, ফাইন্ড আউট দ্য থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশন, দেন এই ইকুয়েশনটা লেখেন 20.5 এক্স কিউব প্লাস 10। আপনারা এটা সলভ করতে থাকেন, ইন দ্য মিন টাইম আমি অ্যাটেন্ডেন্সটা নিই। ম্যাম কোশ্চেনটা কি ম্যাম? ফাইন্ড আউট দ্য ফাইন্ড থার্ড। আউট দ্য থার্ড, 3 নাম্বার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, 3টা স্টেপ হবে। থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশন দিয়ে এই ইকুয়েশনটা হবে। আমি এখানে থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট চেয়েছি। আচ্ছা, kindly response to your attendance, মোহাম্মদ জাওয়াদ হোসেন।
Yes, ma'am. শাহিনুর করিম সোহেল, Yes, ma'am. মেহেদি হাসান হিমেল, Yes, ma'am. রাজিয়া আক্তার ইতি, Please. জান্নাতুল ফেরদৌস, Yes, ma'am. আব্দুল্লাহ আল মামুন, মাহবুবা তাবাসসুম, Present, ma'am. আবরার জারিফ আপন, Present, ma'am. জাহিদুল ইসলাম জিদান, Yes, ma'am. আফিয়া হাফিজ, খন্দকার সাবিক, মোহাম্মদ সাইফুল ইসলাম ফাহিম, Yes, ma'am. মোহাম্মদ সোহান আলী, ইশরাত জান্নাত সাথী, Yes, ma'am. মোহাম্মদ আমিনুল ইসলাম, Yes, ma'am. সাইয়েদ মোহাম্মদ হোসেন বাপ্পি, মোহাম্মদ সাকিব, Present, ma'am. আকিব মুরাদ, সাবিরা খানম, সাবিরা খানম, Yes, ma'am. আচ্ছা এটা সাবিরা খানম আছেন? Ma'am, ওই আছে ওর নেট প্রবলেম। আচ্ছা, এন্ড আকিব মুরাদ কি আছেন? আকিব মুরাদ আপনি কি আছেন স্যার? ঠিক আছে, সুলতানা আক্তার, মিরাজুল ইসলাম রাফি, Yes, ma'am. I'm Sultan Akhtar. ওকে, আরিফুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, জান্নাতুল মাওয়া, Yes, ma'am. মোহাম্মদ সাজ্জাদ হোসেন জুনায়েদ, আবু বকর সিদ্দিক, Yes, ma'am. জয়ন্তী বাসার জয়া, Yes, ma'am. মোহাম্মদ আশিকুর রহমান, Yes, ma'am. অন্তনুর ইসলাম অন্তর, Yes, ma'am. নাজমুন নাহার নীলা, Present, ma'am. সাজিদ হাসান রাহাত, Yes, ma'am. আইরিন আক্তার রিয়া, Present, ma'am. অমরাবতী নূর চৌধুরী, Present, ma'am. সৌমিক ঘোষ, সৌমিক নাই, উনি তো ক্লাস অ্যাবসেন্ট থাকেন না, উনি কি ওনার কি নেট প্রবলেম? Present, ma'am. Ma'am. Ma'am, yes, ma'am. Ma'am, yes, ma'am. আচ্ছা ঠিক আছে, না সৌমিককে আমি খুব রেয়ার কেসে ক্লাসে অ্যাবসেন্ট দেখি, এই জন্য জিজ্ঞাসা করলাম। মোহাম্মদ মাহি মাহমুদ, Yes, তালহা রহমান, মাহি মাহমুদ আছেন? Yes, ma'am. আছি। ওকে, তালহা রহমান, মাসুদ বিন আমিন, Yes, ma'am. শাওন, জাস্ট অনলি নেম Yes, শাওন। ma'am. ওকে ঠিক আছে। Yes, ma'am. Ma'am, So, I- তাহলে একটু ডেন্টিস্টের কাছে। জি বুঝিনি, আবার একটু বলবেন? তাহলে মোহাম্মদ সোহান আলী অ্যাটেন্ডেন্স পেয়েছেন? Yes, জি ম্যাম। দিয়েছে অ্যাটেন্ডেন্স আপনি। শাহিনুর করিম সোহেল উনিও পেয়েছেন। ওকে সো ম্যাম ম্যাথটা শেষ। হ্যাঁ, আমি এখন জাস্ট এটার অ্যানসারটা লিখে দিব। আমার আশা করছি যে আপনারা ম্যাথসটা করতে ম্যাম আমি জি ম্যাম। আচ্ছা, সো কারোর যদি অ্যাটেন্ডেন্স নিয়ে প্রবলেম হয় একটু কাইন্ডলি চ্যাট বক্সে লেখেন, আমি ওটা দেখে রেসপন্স করে দিব, আর এটা নিয়ে কথা না হোক। সো এটার অ্যানসারটা চলে যাই। সেকেন্ড আমি জাস্ট স্টেপ গুলো ওয়াইজ অ্যানসারটা দিয়ে দিচ্ছি। ম্যাম সাবিক অ্যাটেন্ড ছিল, সাবিকের হ্যাঁ প্রেজেন্টটা কি আমি ওটা দিয়েছেন? দিয়েছি, আমি ওটা দিয়েছি। আচ্ছা, সো ফার্স্ট স্টেপ শেষে এটার অ্যানসারটা হবে হচ্ছে এরকম যে সরি আমি আসবো না। ফার্স্ট স্টেপ 61.5 x স্কয়ার। হ্যাঁ 61.5 আসবে এখানে x স্কয়ার
সেকেন্ড স্টেপ শেষে এটা ডিফারেন্সিয়েশন হবে ম্যাম d One square y divided by dx 123x 123 123 and third step শেষে সেটা হবে 123 y divided by dx cube is equals to 123. এরকম আসবে। আচ্ছা, যদি যাদের, আমি আবারও বলছি, বুঝতে অসুবিধা হতেই পারে যে আমরা হয়তো ইয়াতে নাও বুঝতে পারি, বাট একদিনে তো একেবারে আমি কারুরই বলছি না যে আমরা সবাই ফার্স্ট লার্নার না, অনেকেই মিড লার্নার বলে কিছু নেই, স্লো লার্নার বলে থাকে, অনেকেরই একটু সমস্যা হতে পারে বুঝতে। তাদের উদ্দেশ্যে আজকে এটা বোঝার পর বাসায় যে আরেকবার বাসায় বসে সন্ধ্যার পরে যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে, আমি যতটুকু জানি আজকে আমার ক্লাস ছাড়া আর আপনাদের কোনো ক্লাস থাকে না, তো একটু রেস্ট নিয়ে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে স্টেপ ডিফারেন্সিয়েশনটা ইজি মনে হচ্ছে। জাস্ট একটু বাসায় বসে রেস্ট নিয়ে নিজেরা প্র্যাকটিস করলে জি ম্যাম স্টেপ ডিফারেন্সিয়েশনটা ইজি, তখন আর এই সমস্যাটা হবে না। জি ম্যাম, আমি করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এটা করলে তখন দেখবেন যে স্টেপ ডিফারেন্সিয়েশনটা ইজি মনে হচ্ছে, আমরা এটাকে করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আসলে বিজনেস ইমপ্লিকেশনে। আমরা অনেক কথা বলেছি, এখন কথাটাই দাঁড়িয়েছে এরকম যে কেন আমরা স্টেপ মানে এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা শিখলাম। এটার একটা খুব কমন বিষয় আমাদের কাছে দাঁড়ায় যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা কেন শিখতে যাচ্ছি। তো আমরা যারা মাইক্রো ইকোনমিক্স পড়ে আসি বা ইকোনমিক্সও পড়া দরকার নেই, জাস্ট সিম্পল থিং, প্রোডাকশন এন্ড অপারেশন রিলেটেড যে কোনো ক্যালকুলেশন যদি আমি করতে চাই, উই নিড ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। অর্থাৎ প্রোডাকশন ফাংশন যেটা আমরা পাবো সেটা আমরা ইকোনমিক্সেই পড়ি, আর আমাদের প্রোডাকশন অপারেশন বলে আমাদের একটা 300 লেভেলের কোর্স থাকবে, সেখানে পড়ি, এইচআরএম এ পড়ি, ম্যানেজমেন্টে পড়ি, মার্কেটিং এ পড়ি। প্রোডাকশন ডিসিশন যখনই আমরা মেকিং করতে যাই, দেয়ার ইজ উই হ্যাভ টু ডিরাইভ এ ফাংশন ওভার দেয়ার। এই ফাংশনটা সলভ করতে হয়। সলভ মিন্স যে ভ্যালু কতটুকু হবে, অর্থাৎ আপনি কতটুকু কোয়ান্টিটি প্রোডাক্ট প্রডিউস করবেন, আপনার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম প্রফিট কতটুকু হবে, ম্যাক্সিমাম লেভেল অফ রেভিনিউ কতটুকু হবে, এগুলো খুব সিম্পল কথা। এই জিনিসগুলো ফাইন্ড আউট করার জন্য উই নিড ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। So when we talk about any kind of activities regarding our business and that related to the production and operation, then we need differential calculus. একদম ডিরেক্টলি বিজনেসের ক্ষেত্রে বললাম যে আমরা কোথায় ইউজ করছি। সো সেই ক্ষেত্রে আমরা রেভিনিউ ক্যালকুলেশনে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করব, আমরা কস্ট ক্যালকুলেশনে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করব। যে আমরা খুব ইজিলি টোটাল কস্ট থেকে হয়তো ভেরিয়েবল কস্ট বা ফিক্সড কস্ট, এভারেজ কস্ট এগুলো বের করতে পারি, কিন্তু চাইলে ডিফারেন্সিয়েশন ইউজ করেও আমরা টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট বা এভারেজ কস্ট আমরা এগুলো বের করতে পারি। মার্জিনাল যে বিষয়গুলো আছে, মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট, মার্জিনাল প্রফিট, মার্জিনাল ওয়েজ, এই বিষয়গুলো বের করার জন্য আমাদের যে গগবাঁধা যে ম্যাথমেটিক্যাল সিস্টেম গুলো আছে সেটাতে বের করা বেশ ডিফিকাল্ট। অর্থাৎ স্টেপ গুলো যথেষ্ট সময় সাপেক্ষ এবং যেখানে জাস্টিফিকেশনের বিষয়টা তেমন একটা থাকে না। তো সেই জায়গা থেকেও দেখা যায় যে আমরা যদি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করি আমরা খুব ইজিলি এটাকে বের করতে পারবো। এছাড়া আমি যদি সায়েন্সের দিকে একটু তাকাই যে আমরা ডিফারেন্সিয়েশনে কেন যাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু নোটিস করি, আমি এটার জন্য আপনাদের বোঝাতে আমি জাস্ট একটা গুগল সার্চ দিলাম, দিয়ে আবার আপনার সাথে স্ক্রিন শেয়ারে আসছি। সো আমরা এখানে জাস্ট আমি ইমেজেসে গিয়েছি। তো আমরা যদি অন্যান্য ক্ষেত্রে যদি যেতে চাই, যে আমরা হচ্ছে গিয়ে লাইক আমি একটা ফ্ল্যাট মেক করছি, সে ফ্ল্যাটের স্পেস কতটুকু, হ্যাঁ, পার স্কোয়ার ফিটের আমার কতটুকু, আমি পার স্কোয়ার ফিটে আমি কতটুকু পরিমাণ হচ্ছে গিয়ে প্রাইস ক্লেম করলে আমার সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রফিট হবে, আমি সেরকম একটা সিচুয়েশনে যেতে চাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা ইউজ করতে পারবো, যে আমি চাইলে একটা যে আমি বলছি যে ক্যালকুলেশন করা, প্রফিট ক্যালকুলেশন করা, সেখানে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করতে পারবো। একটা বিল্ডিং তৈরি করলাম, সেই বিল্ডিংটা টোটাল স্পেস কত, এটা খুব ইজিলি ফাইন্ড আউট করার জন্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করতে পারবো। সাপ্লাই ফাংশন এন্ড ডিমান্ড ফাংশন, অর্থাৎ সাপ্লাই ডিমান্ড, এটা আমাদের
মার্কেটের একটা বড় বিষয় থাকে এবং সেখান থেকে যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ব্যালেন্সিং পয়েন্ট আমরা যেটা বের করি, সো এই যে সাপ্লাই ফাংশনটা ডিরাইভ করা বা ডিমান্ড ফাংশনটা ডিরাইভ করা বা সেখান থেকে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা বের করা, সেটার জন্য আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করতে পারি। দেন হচ্ছে গিয়ে আমরা আরো সায়েন্টিফিক্যালি যদি আসি, যে এখানে যেমন আমরা দেন প্লাজমা বা ওরিয়ন এগুলো নিয়ে অনেকগুলো কথা বলছে, তো আমরা যদি ইউনিভার্সের দিকে তাকাই, আমরা যদি স্পেস নিয়ে কথা বলি, এইখানে যখন এই যে রেডিয়াস বা হচ্ছে গিয়ে একটা বিভিন্ন যে গ্রহ নক্ষত্র আছে তাদের যে ভলিউম, ভ্যালোসিটি, এগুলো যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করতে পারি। স্পিড লিমিট, এই যে আমরা রাস্তায় দাঁড়ালে দেখতে পাই যে একটা রাস্তা থাকছে, সেই রাস্তায় বলে দেওয়া থাকে যে এই রাস্তার হাইয়েস্ট স্পিড লিমিট ইজ ধরেন সাপোজ 40 কিলোমিটার পার আওয়ার। এই যে স্পিড লিমিটটা বের করার জন্য একটা রাস্তার কতটুকু টার্ন ওভার করছে, এটার স্মুথনেস কতটুকু, ফ্রিকশন কতটুকু, সেটার উপর ডিপেন্ড করে স্পিড লিমিট ডিটারমাইন করা যায়। এটা বের করার জন্য ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করা হয়। যদি আমার ক্লাসে সায়েন্সের কোনো স্টুডেন্ট থাকে, তাদের হয়তো এটা মনে থাকতে পারে, আমরা গতির সমীকরণ পড়তাম, মোশন যে ইকুয়েশন গুলো ছিল, ওই গতির সমীকরণ থেকে আমরা এই জিনিসগুলো বের করতাম এবং তখন কিন্তু আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করতাম। যদি মনে থাকে, না থাকলে কোনো সমস্যা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে ফিজিক্সে, কেমিস্ট্রিতে বা স্পেস সায়েন্সে আমরা সেখানে তো ইউজ করছি, এবং রিগার্ডিং আমরা ম্যাথমেটিক্স, বিজনেসও আমরা কিন্তু ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা ইউজ করে যাচ্ছি। ফাইনালি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা আমরা এখন শুধু বেসিক আইডিয়া নিয়ে যাচ্ছি, আমরা পরবর্তীতে বিজনেসে আরো যে কোর্স গুলো করব যেখানে আমাদের প্রেডিকশন রিলেটেড বিষয়গুলো থাকবে, স্পেশালি আমি বলতে পারি বিজনেস স্ট্যাটিস্টিক্স, দেন হচ্ছে গিয়ে রিসার্চ মেথোডোলজি, প্রোডাকশন অপারেশন ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক বাস 306, আমি কোর্সটার নেম প্রপারলি মনে পড়ছে না, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা সামথিং এরকম একটা নেম আছে। ফাইন্যান্সের যে মেজর ফাইন্যান্স মেজরের যে কোর্স গুলো আছে, সেখানে দেখবেন যে আমরা এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের পার্ট গুলো ইউজ করা শুরু করব, অর্থাৎ ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইউজ করে আমরা সলিউশনে যাওয়া শুরু করব। সো এটা জাস্ট আপনাকে বেসিক আইডিয়া দেওয়া যে হাউ টু ইউজ দ্য ডিফারেনশিয়াল ক্যালকুলাস, বাট এটার ইউজেসটা আমাদের আদার্স যে কোর্স গুলো আছে সেখানেও কিন্তু আছে। ওকে, সো আজকে তাহলে এখানে জি বলেন। সত্যি বলতে ম্যাম মানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস সব কোর্সে আছে ম্যাম। আমি যতদূর গেলাম মানে 306 বলেন 305 অথবা ম্যাম আপনি যতগুলা কথা বলছেন সবগুলাতে ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা থাকে। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছেন যে এটার বেসিকটাই আমরা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স আমরা এটা শিখাই, যে যাতে পরবর্তী কোর্স গুলোতে যখন আসবে তখন আপনারা ইজিলি ইকুয়েশন গুলো তো আর তখন টিচার শিখাবে না, এটা তার দায়িত্ব না, তখন যাতে আপনি ম্যাথ গুলো করতে পারেন, মানে প্রেডিকশন গুলো বা ফাংশন গুলো যাতে বুঝতে পারেন, ডিফারেন্সিয়েশনটা যাতে বুঝতে পারেন, ওটাই আমার শেখানোর দায়িত্ব, ওটা আমি শিখালাম, ইনশাআল্লাহ পরবর্তীতে পারবেন। আচ্ছা, আজকের ক্লাস থেকে কোনো কোশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক মি, আমি দেব, রিপ্লাই করব। ম্যাম বেস আর পাওয়ার ম্যাম যদি ইনটুর ক্ষেত্রে যদি আগে পরে বসানো হয় ক্যালকুলেশন করলে কি এটা ভুল হবে? না, কোনো এখানে তেমন কোনো প্রবলেম হয় না। আপনি যদি এমন হয় যে কোএফিসিয়েন্টটাকে পরে বসিয়ে পাওয়ারটাকে আগে বসিয়ে দিয়েছেন, তারপর অ্যানসারটা আসলে অ্যানসার সেম থাকে। মাল্টিপ্লিকেশনে তো ভেরিয়েবল গুলো আগে পিছে বসানোতে কোনো সমস্যা হয় না। আমাকে প্রশ্ন করতে পারেন আমি মার্জ ডিডাকশন করবো না, এত সিলি মিস্টেকের জন্য সাধারণত করি না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লেখার ফ্লোতে হয়তো হয়ে যায়, আমি সেই ক্ষেত্রে করি না। কিন্তু সেম মিস্টেক যে রিপিটেশন পাই, যে দেখলাম যে আপনি উইলিংলি এই মিস্টেকটা করছেন, সেই ক্ষেত্রে ডিডাকশন করি। জাস্ট একটা লেখার ফ্লোতে একটা মিস্টেক চলে আসছে, সেখানে আমি সাধারণত মার্জ ডিডাকশনে যাই না। না ম্যাম, আমার এই প্রবলেমটা হয়েছে আমি ইন্টারমিডিয়েট তো এইভাবে করে আসছিলাম তো ম্যাম, মানে এই জন্য এটা আপনারটাও করে আসছি, সেটা নিয়ে কনফিউজ খুব নেই ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এটার ওটাই জন্য কি বললাম আপনি মার্কস কাটবেন? আমি অ্যাসাইনমেন্টে এইভাবে করছি ম্যাম। ওরকম ভাবে এতটা এটা আমি অতটা খুব গুরুত্বপূর্ণ মিস্টেক হিসেবে ধরি না। এটা যদি হচ্ছে গিয়ে প্লাস মাইনাস সিম্বলে চেঞ্জ হয়ে যেত, ভ্যালু চেঞ্জ হয়ে যেত, সেখানে একটা বিষয় ছিল, যেহেতু সেটা হবে না সেক্ষেত্রে তাহলে আমার ওরকম কোনো সমস্যা নেই। জি, থ্যাংক ইউ ম্যাম।
ম্যাম আজকের ম্যাথস গুলো কি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট হ্যাঁ আসবে? আজকের এটাই আসলাম, যদি কোশ্চেন যদি না থাকে তাহলে আসি। আজকে আমরা টাইটেল দিব হচ্ছে গিয়ে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, বইয়ে যেটা না আছে, অথবা আপনি টাইটেল দিতে পারেন স্টেপ ডিফারেন্সিয়েশন দিয়ে বইয়ের যে ম্যাথসটা আছে ওটা আমরা আগে করব। বইয়ের ম্যাথসটা হচ্ছে এক্সাম্পল কত জানি, আমি একটু দেখে বলছি, 15 এক্সাম্পল 15। সো বইয়ের এক্সাম্পল 15টা আমরা আগে করব, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন টাইটেল দিব, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন ম্যাম টাইটেল বইয়ের দিয়ে পেজ নাম্বারটা কত একটু বলবেন? বইয়ের পেজ নাম্বার হচ্ছে বইয়ের পেজ নাম্বারের সাথে আমার আসলে মিলে না, কারণ আমি তো পিডিএফ করে দিয়েছি। এটা মনে হয় একটু আমি আমার বইটাই খুলে ম্যাম দেখছি। 328। 328 পেজ, 328 পেজে আছে, ঠিক জি আছে। ম্যাম, থ্যাংক ইউ। তো ওইখানে এক্সাম্পল 15টা প্রথমে আমরা দিব, দেওয়ার পরে আমি ক্লাসে একটা ম্যাথ করালাম না, যেটা আমরা একসাথে করলাম সবাই মিলে, সেটা করব। তারপরে হচ্ছে আপনারা যেটা করলেন একদম ইজি 3টা স্টেপের ম্যাথ, সেটা করবেন। এই 3টা ম্যাথ আসবে। এরপরে টাইটেল দিব হচ্ছে ডিফারেন্সিয়াল বিজনেস অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। টাইটেল দিব কি বিজনেস অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আবার বলছি বিজনেস অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এই টাইটেল দেওয়ার পর নিজেই 10টা পয়েন্ট লিখবেন। কোথা থেকে লিখবেন? গুগল করবেন, বইটাও খুলে দেখবেন, ওখানে তো পাবেনই, গুগল করবেন। করেই যে আমি বললাম না যে মার্জিনাল কস্ট ক্যালকুলেশনে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করছি, বা প্রোডাকশন অপারেশন রিলেটেড ফাংশন গুলো ডিরাইভ করতে ইউজ করছি, একটা বিল্ডিং এর স্পেস বের করার জন্য পর্যন্ত আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করছি, একটা রোডের যে হাইয়েস্ট লিমিট কতটুকু হবে সেটা ফাইন্ড আউট করার জন্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করছি, এভাবে অনেক ক্ষেত্রে ইউজ করছি। এরকম ভাবে বিজনেস পারপাসে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কিভাবে কি ইউজ করছি শুধু পয়েন্ট আকারে লিখবো, পয়েন্ট, যে লাইক কস্ট ক্যালকুলেশন বা প্রফিট ক্যালকুলেশন বা রেভিনিউ ক্যালকুলেশন, এরকম 10টা পয়েন্ট লিখবো। বুঝতে পারছি? কোনো ম্যাথ হবে না সেখানে, এটা একটা ডেসক্রিপটিভ জায়গা জাস্ট, এবং সেখানে আমরা বুলেট পয়েন্ট আকারে 10টা পয়েন্ট দিয়ে দিব। তাহলে বোঝা গেছে আজকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কি কি আসবে? ইয়েস ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আর আগাচ্ছি না, আমাদের ক্লাস টাইমও অলরেডি শেষ। তাহলে ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন। ম্যাম জি ম্যাম 10টা পয়েন্ট কি ইউজেস অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যাপ্লিকেশন অফ বিজনেস অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল, হ্যাঁ এটা ইউজেসও বলতে পারেন যে আমরা বিজনেসে কোন কোন পারপাসে ইউজ করছি। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।